আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা। আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ভাষার আদর্শ উচ্চারণের কিছু রুলস বা নিয়ম শিখব। আমরা যখন কোরিয়ান ভাষা শেখা শুরু করি বা অনেকে শেখার পরেও কনফিউশনে থাকে যে আমাদের উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, এবং উচ্চারণ ভুল হলে দেখা যায় লিসেনিং শুনে আমরা বুঝতে পারি না। এই সমস্যাটা দূর করার জন্য কোরিয়ান আদর্শ উচ্চারণের কিছু রুলস বা নিয়ম আছে। আমি ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিওতে সেই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো দেখলে আপনার উচ্চারণ শুদ্ধ হবে, পাশাপাশি আপনি লিসেনিং শুনে বুঝতে পারবেন সহজেই। চলুন তাহলে আমরা আমাদের শুদ্ধ উচ্চারণের প্রথম রুলসটা শুরু করি। 1 নম্বর রুলস, এখানে লেখা আছে আমাদের কোরিয়ান সংযুক্ত স্বরবর্ণ ইয়ে। ইয়ে এর উচ্চারণ এ করা যায়। ইয়ে এটাকে সাধারণভাবে আপনি ইয়ে বললেও ভুল হবে না, কিন্তু যখন কোরিয়ানরা সাধারণত স্পিকিং করে বা কথা বলে তখন এই ইয়ে এটার উচ্চারণ করে এ। ইয়ে এটার উচ্চারণ হবে এ। যেমন যদি আমরা উদাহরণ দেখি, এখানে লেখা আছে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে বললে এই শব্দটার উচ্চারণ হবে খিয়ে সিদা, কিন্তু আপনি এটাকে বলতে পারেন খেসিদা, শর্ট করে বা সংক্ষেপে খেসিদা। খেসিদা অর্থ হচ্ছে আছে বা থাকা। তারপরে আমরা এটাকে শি গিয়ে না বলে আমরা সহজে এটাকে বলতে পারি শি গে। শি গে অর্থ হচ্ছে ঘড়ি। এখন আপনি যদি শি গিয়ে বলেন তাহলে কিন্তু ভুল হবে না, বাট ওরা যখন কথা বলে স্পিকিং করে তখন এই শর্টকাটটাই ফলো করে। এরপরে আছে দেখেন জি হে। জি হিয়ে না বলে আমরা সহজে বলবো জি হে। জি হে অর্থ হচ্ছে বুদ্ধি। এরপর হচ্ছে খেদান। এটাকে সাধারণভাবে বললে খিয়ে দান, কিন্তু সহজে বলবো আমরা খেদান। খেদান অর্থ হচ্ছে সিঁড়ি। আমরা এখানে দেখলাম যে আমাদের সংযুক্ত স্বরবর্ণ ইয়ে এটার উচ্চারণ এ করা যায়। আপনি যদি ইয়ে করেন ভুল হবে না, বাট কোরিয়ানরা সাধারণত এটাকে এ উচ্চারণ করে। তবে এখানে দেখেন ইয়ে এবং রিয়ে এই দুইটা ব্যতীত, মানে ইয়ংয়ের সাথে যদি ইয়ে বসে এবং রিউলের সাথে ইয়ে বসে তখন কিন্তু উচ্চারণ পরিবর্তন হবে না। মানে ইয়ংয়ের সাথে যদি ইয়ে থাকে এবং রিউলের সাথে যদি ইয়ে থাকে তাহলে যা আছে তাই উচ্চারণ করতে হবে, এটা ব্যতিক্রম। নিচে দেখেন আমাদের ব্যতিক্রম উদাহরণ একটা দেওয়া আছে। এই শব্দটা এটাকে কিন্তু আমরা সহজে বা সংক্ষেপে এপ্পুদা বলবো না, এটার উচ্চারণ হবে ইয়েপ্পুদা। এই যে এটা হচ্ছে ইয়ে। আর এখানে আছে সাংবিউপ। সাংবিউপ শব্দের মাঝে বা শেষে থাকলে তখন ডবল উচ্চারণ হয়, এই জন্য পয় প হবে, তো উচ্চারণটা হবে ইয়েপ্পুদা। ইয়েপ্পুদা অর্থ হচ্ছে সুন্দর। এটাই ছিল আমাদের প্রথম রুলস। আমাদের দ্বিতীয় রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে লেখা আছে ই। ই। ই এটার তিনটা উচ্চারণ হয়। ই এটার তিনটা কি কি উচ্চারণ হয়? এটার উচ্চারণ ই হবে, এটার উচ্চারণ এ হবে এবং এটার উচ্চারণ ই হবে। তার মানে ই এটার তিনটা উচ্চারণ হয়। কোনটা কখন আমরা উচ্চারিত করব সেটা একটু এখানে বিস্তারিত দেখেন। শব্দের শুরুতে ইউংয়ের সাথে বসলে উচ্চারণ ই হবে। মানে এই যে সংযুক্ত স্বরবর্ণ এটা যদি ইউংয়ের সাথে বসে, এখানে দুইটা কন্ডিশন, ইউংয়ের সাথে থাকতে হবে এবং শব্দের শুরুতে থাকতে হবে। শব্দের শুরুতে যদি ইউংয়ের সাথে বসে তখন এটার উচ্চারণ হবে ই। যেমন যদি আমরা উদাহরণ দেখি, এই যে দেখেন প্রথম শব্দটা এখানে শব্দের শুরুতে আছে এবং এটা ইউংয়ের সাথেও আছে, তাহলে এখানে উচ্চারণ হবে ই। লেখা আছে ই যা। ই যা অর্থ হচ্ছে চেয়ার। আবার লেখা আছে দেখেন ইসা। ইসা অর্থ হচ্ছে ডাক্তার। তাহলে আমাদের এখানে প্রথম কন্ডিশন হচ্ছে শব্দের শুরুতে ইয়ংয়ের সাথে বসলে। এখন ব্যাপারটা এরকম হইল যে শব্দের শুরুতে বসলো কিন্তু ইয়ংয়ের সাথে না, অন্য একটা বর্ণের সাথে বসলো, তাহলে কিন্তু আবার এই হবে না। কি হবে সেটা নিচে আসে, দেখেন খেয়াল করেন। আমাদের দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে শব্দের শেষে বসে এই, এটার অর্থ যদি র বা এর হয় তখন এটার উচ্চারণ হবে এ। তার মানে সহজে বললে এই ই এটা যদি শব্দের শেষে পার্টিকেল হিসাবে বসে, পার্টিকেল হিসাবে বসে এটার অর্থ র বা এর হয়।
যেমন আমি, আমার সাথে বসলে হবে আমার। যেমন স্কুল, স্কুলের সাথে বসলে হবে স্কুলের। কোরিয়ান ভাষা, কোরিয়ান ভাষার সাথে বসলে হবে কোরিয়ান ভাষার। তার মানে এখানে কন্ডিশন হচ্ছে শব্দের শেষে থাকতে হবে এবং শেষে বসে যদি এটার অর্থ র অথবা এর হয় তখন উচ্চারণ হবে এ। যেমন আমরা যদি নিচ থেকে যদি উদাহরণ দেখার চেষ্টা করি, দেখেন এখানে আছে না, না অর্থ আমি, এটার সাথে আছে এই দিয়ে এখানে র বা এর বুঝাচ্ছে। আমির সাথে র বা এর, এর অর্থ হবে আমার। আমির সাথে র বা এর, তাহলে শব্দটা হয়ে যাচ্ছে আমার। যেহেতু এখানে র বা এর বুঝাচ্ছে এই জন্য এটার উচ্চারণ হবে এ। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে না এ। এই যে এখানে লেখা আছে না এ, এখানে শেষে বসে র বা এর বুঝাচ্ছে, এই জন্য এটার উচ্চারণ এ। দ্বিতীয় উদাহরণটা দেখেন, লেখা আছে হানগুক। হানগুক মানে কোরিয়া, এখানে কিন্তু আছে। এই দিয়ে এখানে র বা এর বুঝাচ্ছে। তাহলে কোরিয়া এটার সাথে র বা এর যুক্ত হলে অর্থ হবে কোরিয়ার। এখন দেখেন যেহেতু এখানে র বা এর বুঝাচ্ছে, এটার উচ্চারণ হবে এ। তাহলে আমরা হানগু গুই বলবো না, এটার উচ্চারণ হবে হানগু গে। গিয়ক উপরে যাবে, তাহলে হানগু গে, হানগু গে। আমাদের দ্বিতীয় কন্ডিশনটা এইরকম যে শব্দের শেষে থাকতে হবে, শেষে থেকে যদি এটার অর্থ র বা এর বুঝায় তখন উচ্চারণ হবে এ। এরপরে আমাদের তৃতীয় যে উচ্চারণের রুলসটা আছে দেখেন, অন্যান্য সকল ক্ষেত্রে এটার উচ্চারণ হবে অন্যান্য সকল ক্ষেত্রে। অন্যান্য সকল ক্ষেত্রে বলতে এই যে দুইটা কন্ডিশন আমরা শিখলাম, এর বাইরে যেখানে আছে সেখানেই হবে যদি আমরা উদাহরণ দেখি, দেখেন এখানে এটা কিন্তু শুরুতে আছে, শুরুতে থাকলে হবে না। এইটা কিন্তু খেয়াল করেন, প্রথম রুলসটা লেখা ছিল ইউংয়ের সাথে বসে যদি শুরুতে থাকে, শুরুতে থাকলেই কিন্তু হবে না। কন্ডিশন হচ্ছে শুরুতে থাকতে হবে এবং ইউংয়ের সাথে থাকতে হবে। আমরা এই উদাহরণটায় দেখতে পাচ্ছি যে এখানে এই শব্দের শুরুতে আছে কিন্তু ইউংয়ের সাথে নাই। যেহেতু ইউংয়ের সাথে নাই, শুরুতে আছে, সুতরাং এটার উচ্চারণ হবে এখানে এখানে হবে। কারণ আমরা ওই দুইটা নিয়ম বাদ দিয়ে যা আছে সবগুলো বলবো। কোন দুইটা নিয়ম? নিয়ম দুইটা হচ্ছে যে শুরুতে ইউংয়ের সাথে থাকলে, শুরুতে কিসের সাথে? ইউংয়ের সাথে থাকলে তখন আমরা উচ্চারণ করব এবং শেষে বসে যদি র বা এর হয়, শেষে যদি র বা এর হয় তখন উচ্চারণ করব এ। আর বাদ বাকি সব জায়গায় এই এটার উচ্চারণ হবে তাহলে এই উদাহরণটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি যে এটা শুরুতে আছে কিন্তু ইউংয়ের সাথে নাই। যেহেতু ইউংয়ের সাথে নাই, সুতরাং এখানে কিন্তু হবে না। আর এটা তো শেষেও নাই, যেহেতু শুরুতেও নাই শেষেও নাই, শুরুতে আছে ইউংয়ের সাথে নাই আর শেষেও নাই, এই জন্য এটার উচ্চারণ হবে তাহলে হিউতের সাথে উচ্চারণ হবে হিমাং। হিমাং অর্থ হচ্ছে আশা। হিমাং না, উচ্চারণ হবে হিমাং। হিমাং অর্থ হচ্ছে আশা। আমরা যদি পরের উদাহরণগুলো দেখি, পরে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে মু। এরপর দেখেন এখানে আবার শেষে আছে শেষে থাকলেও এখানে কিন্তু র বা এর বুঝাবে না। যেহেতু র বা এর বুঝাবে না, তাহলে শুরুতে থাকলে হয়তো শেষে র বা এর বুঝালে হয়তো এ। যেহেতু দুইটার কোনোটাই বুঝাচ্ছে না, তাহলে হবে সুতরাং এই শব্দের উচ্চারণ হবে মুনি। মুনি, মুনি অর্থ হচ্ছে ডিজাইন। আবার দেখেন আবার আছে এখানে শেষে আছে, শেষে এখানে র বা এর বুঝাচ্ছে না। যদি র বা এর বুঝাইতো তাইলে এ হয়ে যাইতো। যেহেতু শুরুতে ইয়ংয়ের সাথে নাই, শেষে র বা এর বুঝাচ্ছে না, এই দুইটার কোনোটাই হচ্ছে না, তাহলে এখানে উচ্চারণ হবে সুতরাং এই শব্দটার উচ্চারণ হবে জু অর্থ হচ্ছে সতর্কতা। সর্বশেষ উদাহরণটা দেখেন, আপনি যদি এই উদাহরণটা বোঝেন তাহলে আপনি পুরোটাই বুঝতে পারছেন। তো এখানে লেখা আছে খাং, এইটা ঠিক আছে খাং। তারপর দেখেন আমাদের ওই আছে, তো দেখতে হবে এইটা তো শুরুতে থাকলে, যদি শুরুতে বসে, শুরুতে কার সাথে? শুরুতে ইয়ংয়ের সাথে বসলে এইটা
ই হবে। আচ্ছা, আবার যদি শেষে থাকে, শেষে যদি এটা র বা এর বোঝায় তাহলে কি হবে? তাহলে এ হবে। আর বাকি সব ক্ষেত্রে এই দুইটার বাইরে বাকি যা আছে বাকি সব ক্ষেত্রে এটার উচ্চারণ হবে ই। এখন দেখতে পাচ্ছি যে এটা শুরুতে নাই, যেহেতু শুরুতে নাই ই হবে না। এটা তো শেষেও নাই, শেষে নাই, সুতরাং এটা এ হবে না। তাহলে যেহেতু শুরুতেও নাই শেষেও নাই, এখানে এটার উচ্চারণ হবে ই। এরপর দেখেন আবার একটা ই আছে, এখন দেখতে হবে এইটা শেষে আছে। তো আমরা নিয়মটা জানি যে শেষে থাকার পর যদি র বা এর বোঝায় তাহলে উচ্চারণ হবে এ। এখানে শেষে আছে এবং শেষে থাকার পর এটা দিয়ে র বা এর বোঝাচ্ছে, যেহেতু র বা এর বোঝাচ্ছে সুতরাং এই যে এটার উচ্চারণ হবে এখানে এ। এই পুরো শব্দটার এখন উচ্চারণ হচ্ছে খাং ই এ। খাং ইয়ে অর্থ হবে লেকচারের। এই ছিল এটার উচ্চারণ করার রুলস। শুরুতে যদি ইয়ংয়ের সাথে বসে, শুরুতে যে কোনো শব্দের সাথে বসলে কিন্তু হবে না, আমি বারবার সতর্ক করতেছি। শুরুতে যদি ইয়ংয়ের সাথে বসে তখন হবে ই, এবং শেষে বসার পর র বা এর বোঝালে তখন হবে এ, আর বাকি সব ক্ষেত্রে এটার উচ্চারণ হবে ই। আমাদের ৩ নম্বর নিয়মটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেকে কোরিয়ান ভাষার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলে, কিন্তু দেখা যায় যে এই শিওত এবং সাংশিয়তের উচ্চারণ তারা ভুল করে। দেখেন রুলসটা কি সেইটাতে যাওয়ার আগে আমি একটু আপনাদের ক্লিয়ার করি। শিয়ত এইটা সাধারণত আমরা লিখি স দিয়ে, কিন্তু উচ্চারণটা হয় ছয়ের মতো। যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন হচ্ছে সাম, সাম মানে ৩। দেখেন এখানে লিখতেছি আমরা স দিয়ে, বাট উচ্চারণটা হচ্ছে ছয়ের মতো, সাম। ব্যাপারটাও ওই যে বাংলার মতো। দেখেন বাংলায় আমরা লিখি স দিয়ে, বাট উচ্চারণ হয় ছয়ের মতো। এখানে লিখছি স দিয়ে, কিন্তু কেউ কিন্তু বলবে না সাইকেল, সবাই এই শব্দটাকে বলবে সাইকেল। তার মানে বাংলায় আমরা লিখি স দিয়ে, উচ্চারণ হয় ছয়ের মতো। একইভাবে কোরিয়ান ভাষায় এই যে শিয়ত, এইটা লিখি স দিয়ে, কিন্তু উচ্চারণটা হয় ছয়ের মতো। সেমভাবে যেটা সাংশিয়ত, এইটাও আমরা লিখি স দিয়ে, বাট এটার উচ্চারণও ছয়ের মতো হবে। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দেই, সাদা, সাদা, সাদা মানে হচ্ছে সস্তা। আমি এখানে লিখতেছি স দিয়ে, কিন্তু উচ্চারণটা হচ্ছে সাদা, সাদা হবে না কিন্তু সাদা। তাহলে আমরা এখানে দেখলাম যে অনেকটা বাংলার মতো এই শিয়ত এবং সাংশিয়ত আমরা লিখি স দিয়ে, বাট উচ্চারণটা হবে ছয়ের মতো। কেমন? কিন্তু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, যখন এই শিয়ত এবং সাংশিয়ত তাদের উচ্চারণ ছয়ের মতো হয় না, তাদের উচ্চারণ ডিরেক্ট শয়ের মতো হয়। আমি যদি আপনাদের উদাহরণ দেই, আমি এখানে লিখলাম শিপ, শিপ মানে হচ্ছে 10। এখানে কিন্তু শিপ বলতেছি না, দেখেন এখানে বলতেছি শিপ, শয়ের মতো বলতেছি। এখানে লেখা ছিল সাম, সাম মানে 3, এখানে ছয়ের মতো, হ্যাঁ, সাম, সাম মানে 3। আর যেটা 10, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে শিপ, শিপ হচ্ছে 10, এটাকে আমরা শয়ের মতোই কিন্তু বলতেছি। একই বর্ণ উপরে আমরা ছয়ের মতো পড়লাম, এখানে কেন আমরা শয়ের মতো পড়লাম, সেইটার কারণটা কি? এই নিয়মটাই আজকে আমরা জানব যে কখন এই শিয়ত এবং সাংশিয়ত শয়ের মতো উচ্চারিত হবে। দেখেন নিয়মটা একটু খেয়াল করেন। শিয়ত অথবা সাংশিয়তের সাথে ই, আমাদের যে স্বরবর্ণ আছে ই, সেই ইর কথা বলতেছে। ই বা ই দিয়ে শুরু স্বরবর্ণ, ই দিয়ে শুরু স্বরবর্ণ কোনগুলো? যেগুলো শুরুতে ই আছে, যেমন ই আ, এটা কিন্তু ই দিয়ে শুরু। ই অ, এটা ই দিয়ে শুরু। ই ও, এটাও ই দিয়ে শুরু। ই ইউ, এটাও ই দিয়ে শুরু। তাহলে আমাদের রুলসটা হচ্ছে যে শিয়ত অথবা সাংশিয়তের পরে যদি ই বসে, ই অথবা ই দিয়ে শুরু স্বরবর্ণ বসে, তখন ওই শিয়ত এবং সাংশিয়তের উচ্চারণ শয়ের মতো হবে বা তালব্য শয়ের মতো হবে। আমি যদি আপনাদের এখানে একটু লিখে দেখাই, সাধারণভাবে আমরা শিয়ত এবং সাংশিয়ত সব জায়গায় ছয়ের মতোই উচ্চারণ করব, কিন্তু ব্যতিক্রম হবে কখন? যদি আমরা দেখি শিয়তের পরে
ই বসছে বা ই দিয়ে শুরু স্বরবর্ণ বসছে, যেমন ইয়া, ইয়, ইও, ইউ। আবার একইভাবে সাংসিয়তের পরে যদি ই বসে অথবা ই দিয়ে শুরু যে স্বরবর্ণগুলো আছে সেইগুলো বসে, তখন এই সিয়ত এবং সাংসিয়ত এই দুইটারই উচ্চারণ শয়ের মতো হবে, তখন আর ছয়ের মতো থাকবে না। সাধারণভাবে কিন্তু আমরা ছয়ের মতো উচ্চারণ করি, হ্যাঁ। যেমন আপনি যদি পড়েন এই শব্দটা দেখেন, এই শব্দটার উচ্চারণ হবে কিন্তু সারাম, সারাম, ছয়ের মতো, শয়ের মতো না। অনেকে আবার শয়ের মতো উচ্চারণ করে, বাট সেইটা ঠিক না। তো যাই হোক, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমাদের এই সিয়ত এবং সাংসিয়ত আমরা ছয়ের মতো উচ্চারণ করি সাধারণত, কিন্তু যখন এই সিয়ত এবং সাংসিয়তের পর ই অথবা ই দিয়ে শুরু এমন স্বরবর্ণ বসবে, তখন ওই সিয়ত এবং সাংসিয়ত এই দুইটা বর্ণের উচ্চারণ ছয়ের মতো হবে। চলেন আমরা একটু উদাহরণ দেখি। এখানে প্রথমত যে শব্দটা আছে, এখানে সাংসিয়ত আছে, সাংসিয়তের সাথে ই আছে, তাহলে এটার উচ্চারণ সরাসরি হবে সি। সি অর্থ জনাব বা জনাবা, মিস্টার বা মিসেস। আপনি কিন্তু এটাকে সি বলবেন না, ডিরেক্ট সি। আবার দেখেন, এই যে সিয়তের সাথে ই আছে, তাহলে উচ্চারণটা শয়ের মতো হবে, উচ্চারণ হবে শিপ। শিপ অর্থ 10। আপনি যখন গণনা শিখছেন, আপনি কিন্তু এইভাবেই শিখছেন, ইল ই সাম সা, মানে সাম মানে 3, সা মানে 4, ওখানে কিন্তু ছয়ের মতো। আবার শেষে এসে শিপ, খু শিপ, এখানে কিন্তু আপনি শয়ের মতোই পড়ছেন, কিন্তু কেন যে শয়ের মতো পড়ছেন সেইটা জানেন না, বাট আপনি পড়ছেন, কিন্তু কেন পড়ছেন সেইটা জানেন না। আবার অনেকে এই যে সাম সা, এটাকে অনেকে এইভাবে পড়ে শাম সা, এটাও কিন্তু ঠিক না। আপনি লিসেনিং শুনবেন, কোনো দিনই আপনি শুনবেন না যেটাকে শাম বলে এবং এটাকে সা বলে। উচ্চারণটা হবে সাম সা, মানে বাংলার কাছাকাছি রুলসটা, যে স দিয়ে লিখলেও উচ্চারণটা ছয়ের মতো হয়ে যায়। তো যাই হোক, আমরা যদি পরের উদাহরণটা দেখি, এই যে এখানে লেখা আছে সিয়তের সাথে ই, তার মানে তালব্য স্বরের মতো উচ্চারণ হবে সি। আর এইটাকে আমরা গিয়ে না বলে শর্ট করে গে বলতে পারি, সি গে। সি গে অর্থ হচ্ছে ঘড়ি। এরপরে দেখেন, এখানে সিয়ত আছে, সিয়তের সাথে ই অ আছে, ই অ, তার মানে এটা কিন্তু ই দিয়ে শুরু, ই অ, এই জন্য এখানে শয়ের মতো উচ্চারণ হবে, তাহলে এটাকে আমরা বলবো সিয়। আর এই যে সিউথ শেষে আছে বিদায় একটু চাপ দিয়ে বলতে হবে বা উচ্চারণটা ডবল করতে হবে, উচ্চারণ হবে শিয়াসু। শিয়াসু অর্থ হচ্ছে শার্ট। আপনি কিন্তু এটাকে সিয়াসু পড়বেন না, সিয় না, শিয়, যেহেতু এখানে ওই শিয়তের পর ই দিয়ে শুরু বর্ণ আসছে, এই জন্য এখানে উচ্চারণ হবে শিয়াসু। শিয়াসু অর্থ হচ্ছে শার্ট। একইভাবে দেখেন, এখানে আবার শিয়ত আছে এবং শিয়তের সাথে ইও আছে, ইও, এই বর্ণটা ই দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখন এই শিয়তের উচ্চারণ তালব্য শয়ের মতো হবে, তাহলে এটার উচ্চারণ হবে শিও ফিং। শিও ফিং অর্থ হচ্ছে শপিং। এই ছিল আমাদের 3 নম্বর রুলস। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখান থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন। এরপরে এই শুদ্ধ উচ্চারণের আরও কিছু রুলস ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।